কি জানি মাথা ব্যথা করতেছে ভাই, কি জানি বললো মাথা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ও ক্লাস দেখে নিবে না, ক্লাসও থাকবে, ঠিক আছে। সো তুমি কি করলা সিফাত, তুমি এটা আচ্ছা পারো আচ্ছা নাই না? এটা কেন পারো না আমি জানি না। ভাই, ওটা করছি, এইটা একটা অ্যাঙ্গেল দেওয়া নাই ভাই। অ্যাঙ্গেল দেওয়া না, অ্যাঙ্গেল গেলে তো বের করবা তুমি, অ্যাঙ্গেল দেওয়া না দেখি তো বের করবা, একটা কারণ এটা একটা, শোনো, এটা একটা ত্রিভুজ, ওকে। যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে এইটুকু হ্যাঁ 1 যেহেতু হয়, তাহলে এইটুকু কত, 0.5 সেন্টিমিটার, আর এটা কত 10 মিটার, আর এইটুকু কত হ্যাঁ 8 মিটার। তাহলে আমরা চাইলে এই অ্যাঙ্গেল হ্যাঁ বের করতে পারবো না? কেন বের করতে পারবো বলো তো? ওই যে বললাম যে এ বাই সাইন থিটা মানে এ 8 sin theta এ। বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা তুমি ভাবতেছো কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, কোনো অ্যাঙ্গেল দেওয়া না থাকলে তখন কি করা লাগে? পারো? কে পারো? সাদি পারো? ভাই একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে ওই থিটাটা বের করা যাইতো, কিন্তু একটাও তো দেওয়া নেই এখানে। আরে কোসাইন, কোসাইনের অ্যাঙ্গেল ইউজ করবা, কোস, কস থিটা ইজ ইকুয়াল টু, মনে আছে কি, কস থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার প্লাস 0.5 ইন্টু 10⁻⁻² হোল স্কয়ার মাইনাস 8 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 10 ইন্টু 0.5 ইন্টু 10⁻²। বুঝো নাই কেমন কাজ করে? মানে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা এটা যদি এ হয়, এটা যদি সি হয়, এটা যদি বি হয়, তাহলে অ্যাঙ্গেল গুলো ধরো এ বি আর সি, তখন cos এ ইজ ইকুয়াল টু হয় হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2bc। এটা কি ভাই পড়ছিলাম কোথাও? লাস্ট চ্যাপ্টারে, লাস্ট চ্যাপ্টারে কি ওই ট্রিগোনোমেট্রি এটা কি ফার্স্ট ভাইয়া ইয়ার কোথাও? ট্রিগোনোমেট্রি দিকটা ঠিক করে দিল। আমি ওর কথা বুঝি নাই, কি সিফাত কি বললা বলো। বললাম ভাই, এটা কি আমরা আগে পড়ছি কোথাও? আগে হ্যাঁ, মেথে তো এগুলো পড়া উচিত, মেথে পড়ো নাই কোনো, 9-10 পড়ছো। আর যদি ইন্টারে ম্যাথ পড়ে থাকো আর কি, ত্রিকোণমিতি পড়তে হয়, তাহলে এটা পড়ছো বলে। ত্রিকোণমিতিতে 6.1 এ বা 7.1 এ 7.2 এগুলোতে পড়তে পারো, অথবা শ্রীবিদ্যা যদি পড়ে থাকো, শ্রীবিদ্যা তো পড়া উচিত। জানি না কোনটা পড়ছো, আর 9-10 তো ছিলই, না জানলে জানো এখন, ঠিক আছে। এটা বুঝছো, cos a ইজ ইকুয়াল টু বি স্কয়ার সি স্কয়ার, আর ত্রিভুজের দুইটা ল আছে, একটা সাইন ল, একটা একটা হচ্ছে cos ল। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি হয়, এটা এটা বি এটা সি হলে সাইন ল বলে হচ্ছে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। আর cos ল হচ্ছে cos a ইজ ইকুয়াল টু, হ্যাঁ মানে যেই অ্যাঙ্গেল নিয়ে করবে তার অপোজিটটা মাইনাস হবে, বাকি সবগুলা বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই 2bc। সেটা কি বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এজাজ তুমি বাইর কাজ করছো? আমি এই তো মামার বাসায় গেছিলাম তো আজকে, আর করা হয়নি। মামার বাসায় গেছিলা? আচ্ছা বুঝার এজাজ, কথা শোনা যাচ্ছে না। তোমার কথা ক্লিয়ার না আসলে, হ্যাঁ, তুমি এখন আমি রুমেই, হলের রুমে। পরে আম্মু, আম্মু তার কাছে তুমি প্রায় পরে আমরা পিছে পিছে যা তোমরা নাই তখন। হ্যাঁ ইজাজ, হ্যালো, তুমি কেন রুমে না? হ্যাঁ হ্যাঁ, আমি রুমে। সিবাত সিবাত তুমি এক রুমে না, তুমি এক করো। ইজাজ, তুমি হ্যাঁ, তোমার মামার নাম্বার দাও তাড়াতাড়ি, বলো তো তোমার মামার নাম্বারটা বলো তো। 01, ওকে টাইপ করে, ওই কি কথা কইতেছে না, মিউট করে রাখছে কেন আবার? এ কি কথা কয় নাকি?
সিফাত ভাই আমি তো পাশের রুমে, ওই মানে ওই রুমে, আমি পাশের রুমে আছি। পাশের এখান রুমে থেকে আছো? নেট ভালো পাই তো। এই ইজাজ তুমি কথা কও নাকি? হ্যাঁ হ্যাঁ। ইজাজ কি মিউট করে বসে আছে নাকি? নাকি আমি আমার কথা শুনতেছো তিন না? রুমে। হ্যালো, ডাটা স্টোরেজ থেকে সব ক্লিয়ার করে দিলে ওকে হয়, এটা আচ্ছা এটা তুমি আমারে কইছো। তুমি ইজাজ তুমি তোমার মামার নাম্বারটা না টাইপ করো, আর তোমার আব্বার নাম্বার, দুজনের নাম্বারটা টাইপ করে নাও। ও তো কথাই কয় না, বুঝলাম না আমি, ওকে কথা কইতো না। এই ইসবা তুমি যাও তো রুমে, ওই রুমে যাই বলো তো ওর কি সমস্যা, যে কথা কয় নাকি। ইফতেখার, কি পাইছো, ওরে খুঁজে পাইছো? ভাই 1 মিনিট দাঁড়ান, আমি রুম থেকে আসতেছি। যাও তুমি তার রুমে যাও, রুমে যা কও যে আমার কথা রিপ্লাই দিতে, আজকে রিপ্লাই দিলে পড়াবো না। আচ্ছা ভাই যাইতেছি। পাইছো ওরে পাইছো? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাইছো, ইফতেখারে পাইছো? ওই ইজাজ, ওর হেডফোনটা একটু সমস্যা হচ্ছে ভাই, 1 মিনিট সময় লাগবে, ঠিক করতেছে। আচ্ছা 1 মিনিট সময় লাগে ঠিক করো, ওকে। হ্যাঁ শোনো, তুমি হ্যাঁ শুনতেছো? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওই যে কানেক্ট করছিল না, ইয়ারবাডস কানেক্ট করছিল না। আচ্ছা ঠিক আছে, গুড। তুমি তোমার মামার নাম্বারটা বলো, 01। হ্যাঁ, বলতেছি। আচ্ছা টাইপ করো, নাম্বার টাইপ করো, এই যে মেসেজে টাইপ করো। তুমি তোমার মামা এবং তোমার আব্বা দুজনের নাম্বারই টাইপ করো, টাইপ করে মেসেজ দাও আর কি। আচ্ছা, দিতেছি দিতেছি। ভাই একটু সমস্যা ছিল ইয়েতে। দাঁড়াও দাঁড়াও, আইতেছে, সমস্যা নাই। তোমার কি পরে কোনো কাজ আছে আজকে? আমার ভাই, কাজ আছে কোনো? না 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 ভাই, কাজ নাই, ফ্রি আছি, সারাদিন তাহলে ফ্রি। একটু ওয়েট করো, দাঁড়াও। ঠিক আছে। আমি দেখতেছি সবগুলো সমস্যা দেখতেছি, আগে একটা মেজর সমস্যা সলভ করে নিই। একটা মেজর সমস্যা হয়েছে মনে হচ্ছে আমার। তোমার মামা কি করে ইজাজ? ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এই মাস্টার্স শেষ আর কি, মাস্টার মাস্টার্স করতেছে না? ঠিক আছে। তোমার মামার নাম কি? শেষ হয়ে গেছে। নাসিম। নাসিম, আচ্ছা ঠিক আছে, ওকে। নাম্বার দিছো, নাম্বার লিখছো? নাম্বার লেখ। নাম্বারটা লিখো। বাবা মামা, তোমার তোমার আব্বা এখন কই আছে? ত্রিশাল? হ্যাঁ, বিশালে। ঠিক আছে। তোমার তোমার ফোন কয়টা এখন বর্তমানে? ফোন চালাও তুমি? হ্যাঁ, তোমার কয়টা ফোন? একটা। একটা ফোন? দিনে কতক্ষণ ফোন চালাও তুমি? হ্যাঁ, আহ, এই 3-4 ঘন্টা হয় এরাউন্ড। কালকে কালকে তোমার রুটিন বলো তো, কালকে সারাদিন কি করছো? তোমার মামার কাছে কোন গেছো? 017 01786 না? 86 989
9063। তোমার মামার কাছে কখন গেছো কালকে? আমি চলে বৃহস্পতিবার দিন গেছিলাম। ওই বৃহস্পতিবার দিন সকালবেলা গেছি, তো পরে আসতে হচ্ছে একদম এই আজকে সকালবেলা। বৃহস্পতি সকালে গেছো, আজকে আসছো নাকি? হ্যাঁ, ঠিক আছে, ওকে। 01786 989063, এটা তো নাম্বার না? হ্যাঁ। আর 01726 এটা কি তোমার বাবার নাম্বার না তোমার নাম্বার লাস্টে 14 যায়? এটা বাবার নাম্বার। তোমার আব্বার নাম্বার, বাট এই নাম্বার তো সেভ করা আমার না আগেই। ঠিক আছে, তোমার আব্বার নাম্বার, ঠিক আছে ঠিক আছে। তোমার দুইটা নাম্বার আমি রাখলাম, ঠিক আছে। এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং আই এম গিভিং ইউ, ঠিক আছে। নেক্সট টাইম তুমি যদি আমার পড়া, যখন আমি পড়া দিব, এই টাইপের এক্সকিউজ দেও যে আমি তো অমুক জায়গায় ছিলাম, অমুক তুমুক ছিলাম, অমুক তুমুক ছিলাম, দেন আমি অ্যাকচুয়ালি তোমার আব্বা বা তোমার মামা দুজনের কল দিব, ঠিক আছে। ঠিক আছে, বুঝছো কি কইছি আমি? আর তোমার রুমমেট যারা আছে ওদের থেকে আমি হচ্ছে তোমার মোবাইলের স্ক্রিন টাইমের একটা রিভিউ নিব। আমার আমার মনে হচ্ছে তুমি লেখাপড়া খুব কম করো, লেখাপড়া করো বলে মনে হয় না, লেখাপড়া তো করোই না। বাই দ্য ওয়ে, তুমি তোমার ফার্স্ট ইয়ার রেজাল্ট কি হয়েছে? ফার্স্ট ইয়ারে ওই ওগুলো সাবজেক্টে পাস আসছে, শুধু ওই যে হায়ার ম্যাথ আর ফিজিক্সে ফেল দিছিল, ওটা হচ্ছে রিটেক দিছি। তারপর আবার হায়ার ম্যাথ আর ফিজিক্সে কি হয়েছে? ফেল দিছিল আর কি রিটেনে। 50% মার্কস লাগে, তো আসলে 40%। মানে হায়ার ম্যাথ আর ম্যাথে ফেল করছো নাকি? সরি, ফিজিক্সে ফেল করছো? হ্যাঁ, হ্যাঁ, দুটোতে। ফিজিক্সে ফেল করছো, ঠিক আছে, ওকে। তোমার বাসা জানা এডি? হ্যাঁ, জানে। ওই গার্ডিয়ান আসছিল, গার্ডিয়ান মিটিং এ আসার পরে তারপর হচ্ছে তোমার সিগনেচার গার্ডিয়ান, নিয়ে তারপর পরীক্ষা তোমার দিতে গেছে। গার্ডিয়ান কি কিছু বলে নাই? তুমি মাইমিনসিং থেকে, ত্রিশাল থেকে মাইমিনসিং ঢাকা গেলা পড়াশোনা করতে, গিয়া হচ্ছে হায়ার ম্যাথ আর ম্যাথে করছো ফেল, অথচ তোমার যে ফেলো স্টুডেন্টরা, যারা তোমার ব্যাচের স্টুডেন্ট, এরা এরা ম্যাথ ফিজিক্সে কোনো ফেল করে নাই। এরা ফেল যদি কেউ করে থাকে বায়োলজিতে হয়তো ফেল করছে। তো তোমার কিছু বলে নাই? তোমার মানে বাসা থেকে কিছুই বলে নাই যে কেন এই অবস্থা, ম্যাথও কেন ফেল করছো, কি অবস্থা? ফিজিক্সে না ধরো পড়ো না অনেকদিন, ঠিক আছে বুঝলাম, ম্যাথে কেন ফেল করছো? ম্যাথে আমি রিভিশন দিয়ে যাইনি যাওয়ার সময়, তারপরে তো একটা ম্যাথ করছিলাম, ওগুলো ভুল গেছে আনসার, তো ওই জন্য। বাসায় লেখাপড়া করো তুমি? হলে লেখাপড়া করো? হলে লেখাপড়া করো বলে তো আমার মনে হয় না। আমার মনে হয় তুমি লেখাপড়া থেকে বর্তমানে অনেক দূরে। বুঝছো কি বলতেছি আমি? লেখাপড়া থেকে তুমি বর্তমানে অনেক দূরে। আমি যা পড়াই তাই পড়ো, ক্লাসে পড়ো, ক্লাসের পরে পরে ওই পড়া একবার দেখো না, খুলো না। এবং আমার মনে হয় এই কাজটা তুমি গত কয়েক মাস ধরে করতেছো। বুঝছো কি বলছি আমি? এই কাজটা গত কয়েক মাস ধরে করতেছো তুমি। তুমি যে ফেল করছো, পরে কি পরীক্ষা দিছো আবার? পরীক্ষাতে পাস করছো? হ্যালো ইজাজ, তুমি কি পরীক্ষা দিয়ে পরে পাস করতে পারছো? হ্যাঁ, হয়ে গেছে। তুমি সেকেন্ড সেকেন্ড ইয়ারে উঠছো? হ্যাঁ, সেকেন্ড ইয়ার হয়েছে। সেকেন্ড ইয়ার তাহলে ফাইনাল তুমি উঠছো না? হ্যাঁ, ঠিক আছে। এই তুমি সকালে ঘুম থেকে উঠে কয়টায়? আমি আমি সকালবেলা আজকে উঠতে হচ্ছে 9টার দিকে। এমনি ঘুমাও কয়টার দিকে? ঘুমাই যাই 1:30টা থেকে 2টা বাজে আর কি। 1:30 থেকে 2টা বাজে ঘুমায় পড়ো নাকি? 1:30 থেকে 2টার সময় ঘুমাও? কি করো তখন? পড়ো, পড়াশোনা করো? হ্যালো, পড়াশোনা ওই 11:30 থেকে 11:30 অব্দি পরে। পরে করে বন্ধু পড়ো? হ্যাঁ, হ্যালো। 11টা 11:30 অব্দি পরে আর কি। ওই যদি গেম খেলি 11টা গেম পর্যন্ত খেলে পড়ো? আবার 11টার পরে ঘুমাই গেম যাই। গেম খেলাও 2টা পর্যন্ত নাকি? হ্যাঁ, খেললে তোমারে গেম খেলে তোমারে অনেক ফোন ঘুমাই দিছে যাই। কেডা? মানে তোমারে, 12টা তুমি অব্দি। ইন্টার এই টাইমে 11টা থেকে 2টা পর্যন্ত গেম খেলো?
বুঝলাম না তোমার তোমার তুমি বাসা থেকে ফোন দিছো তোমার কেন? বাসা থেকে ফোন যে কি কি করে ফোন দিছো? তোমার তো আগে ফোন ছিল না, তুমি তো আগেই ভালো ছিলা। আগে ফোন ছিল না, আগে ভালো ছিলা। তোমার এরপরে ফোন কে দিল? কি বুঝায় পরে ফোন দিছো? এসএসসি রেজাল্টের পরে কি দিয়েছিলাম? এস সিরিজের পরে ফোন দিছো, এস সিরিজ অনেক ভালো করেছো দেখে তোমার এই খুশিতে ফোন দিয়েছি, যাতে এইচ সিরিজ খারাপ করতে পারো নাকি? না। না কই, আমি তো হয় দেখতেছি। তুমি কেমনে ভালো করবা? তুমি যেই লোক এই সেকেন্ড ইয়ার আইসা 11টা থেকে 2টা পর্যন্ত গেম খেলে, তুমি তুমি বুঝতেছো তুমি কি পরিমাণ টাইম ওয়েস্ট করো? তোমার কোনো আইডিয়া আছে? 11টা পর্যন্ত তুমি পড়ো, এটা আমার একদম বিশ্বাস হইতেছে না। অ্যাকচুয়ালি কত নি পড়ো এটা নিয়ে আমি অনেক সন্দিহান। তুমি ইদার তোমার হচ্ছে এগুলো ছাড়া লাগবে, নাহলে তুমি পড়াশোনা ছাড়ো। দুইটা মাঝখানে যে কোনো একটা করা লাগবে। ইদার তোমার সিরিয়াস হওয়া লাগবে পড়াশোনার প্রতি, নাহলে তোমার পড়াশোনা ছাড়া লাগবে। দুইটা মাঝখানে যে কোনো একটা করা লাগবে। তুমি একসাথে দুই নৌকায় পারাইতে পারবে না তো। দুইটা মাঝখানে একটা করা লাগবে। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? তুমি 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 বাসায় বাসায় জানাইছো তুমি যে এই 11টা থেকে 2টা বন্ধ ফোন টিপে তোমার বাসায় জানে? না। শুনো, তোমার আমি বলে দিলাম। আমি এই যে আমি পড়াইতেছি যে স্থির তড়িৎ, বুঝছো? আগে এই হ্যাঁ। এই অধ্যায়ের সবগুলা ক্লাস রেকর্ডেড আছে, রেকর্ডেড। আর বেশি না, হ্যাঁ। আর 1-2 ক্লাস পরে হয়তো বা পরীক্ষা নিবো আমি। এই পরীক্ষার রেজাল্টটা খালি আমি দেখবো। তোমার যদি খালি এই পরীক্ষার রেজাল্ট তোমার খারাপ, এরপরে তোমার বাসায় আমি ফোন দিব। আমি তোমারে এর লাস্ট ওয়ার্নিং দিলাম। তোমার বাসায় ফোন দিয়ে তোমার হচ্ছে জিনিসপাতি গুলো আমার জানানো লাগবে। কারণ তুমি এনে পড়তেছো, বাসার কইতেছো, বাসাতে টাকা পয়সা আনতেছো, আইনা লেখাপড়া করতেছো, অথচ আউটপুট হচ্ছে জিরো। আয়া দিতেছো এনে ফোন। এত কষ্ট করে আইছো তুমি ত্রিশাল থেকে ঢাকা, ঢাকা পড়ার লাগে আয়া আয়া তুমি খেলো গেম। এটা তো আসলে মানে এটা তো মানে মানুষের বিবেকে বাধা উচিত। আমি জানি না তোমার বিবেকে কেমনে বাধে না। তোমার বিবেকে যে কেমনে বাধে না এটা আমার বুঝি না। আমার নিজেরই বিবেকে বাধতেছে যে একটা স্টুডেন্ট আমি দেখলাম, ও হচ্ছে তার একটা পটেনশিয়াল ছিল, এই পটেনশিয়ালটা এমনি নষ্ট করতেছে। মানে লিটারালি নষ্ট কি, লিটারালি তুমি ফালাইতেছো, মানে একদম ফালাইয়া ওয়েস্ট করতেছো। এন্ড ইউ উইল রিয়েলাইজ ওয়ান ইট উইল বি টু লেট। যখন এরপর তুমি রিয়েলাইজ করবা, করার কিছু থাকতো না, কিছুই করার থাকতো না লিটারালি। তখন খালি আফসোসই করবা যে আল্লাহ কি করলাম কি করলাম। তোমার আমি এটা বুঝে আসছি আরো 1 মাস আগে একদিন, যে তুমি কেন গেম খেলো এখন, তুমি কি প্রফেশনাল গেমার? তুমি স্টিল কেন এখন গেম খেলো? এরপরে তোমার আর কোনো লাভ হয় নাই, জিরো। লিটারালি হুদাই বুঝাইছি আমি। তোমার কোনো আউটপুট নাই, তোমার কোনো মানে কিছু লাভ হয় নাই। এটাই তোমার লাস্ট নেই বলে দিলাম আমি। নেক্সট টাইম আমার এক্সকিউজ দিবা না, অমুক জায়গায় গেছি, তুমুক জায়গায় গেছি, অমুক জায়গায় গেছি, তুমুক জায়গায় গেছি, আমার দেড় বিষয় না। তোমার পড়া আছে, তোমার পড়া তোমার শেষ করে পরে অন্য জায়গায় যাওয়া লাগবে। তোমার বোঝা লাগবে যে তোমার তোমার টাইম কম, টাইম শর্ট। আগে তোমার পড়ার প্রায়োরিটি, এরপরে তোমার অন্য জায়গায় যাওয়া। মামার তুমি জানাইছিলা যে আমি পড়ার, আমি মামার তুমি কইছো যে মামা আমার তো পড়া আছে, আমি পড়া রেখে তো এনে ঘুরতে আইছি। এটা কি কইছো তোমার মামারে? জানাইছিলা? হ্যাঁ, বলছিলাম। পরে ওই যে চলে আসতে চাইছিলাম, পরে আবার ওই যে মাস ক্লাস বাদ হইলো, পরে থাকলাম আর কি। ওর কি চলে আসা হয়েছে? লাগছে তাই। কথা বুঝি নাই কি বলছো, যে যাই হোক হোয়াট এভার, যাই এক্সকিউজ দিছো, এটা এক্সকিউজ আমার সামনে দিবা না। পড়া যখন দরকার পড়া, পড়া 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 অন্য জায়গায় যাইবা। আর এই অঙ্ক করার লাগে তো আর কোন জায়গাতে আসো কোন জায়গাতে না আসো এদের বিষয়। একটা মাত্র ম্যাথ দিছে বাড়ির কাজ, যে কোনো জায়গায় বইয়ে করা যায়। ফোন আছে না তোমার হাতে? ফোন ছাড়া গেছো? ফোনে সব ছিল না, ক্লাস ছিল, লেকচার শিট ছিল, না। পিডিএফ ছিল, সব ছিল। ফোন ছাড়া গেছো? ফোন ছাড়া কেন গেছো? বাসা জান না তোমার যে ফোন আছে? হ্যাঁ, ফোন ছাড়া গেছো কেন? ওই ঘুরতে গেছি তো, তো আর নিয়ে যায়নি আমার কাছে। যাই হোক, এটাই তোমার লাস্ট রানিং ছিল বলে দিলাম আমি। যাই হোক, আমরা ম্যাথে ফেরত আসি। এই ম্যাথটা করার জন্য তোমার অ্যাঙ্গেল বের করা লাগতো। তো তুমি এই সূত্র ইউজ করে, কজের এই সূত্র ইউজ করে এ অ্যাঙ্গেল বের করতে পারতা। বাট আমার এই অ্যাঙ্গেল দরকার নাই, আমার অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল দরকার মাইনাস, আচ্ছা এই অ্যাঙ্গেল দরকার আসলে। কারণ আমার হচ্ছে পি আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল দরকার, যেটা হচ্ছে এটা আর এটা, নাকি? এরপরে ই বের করার সূত্র ছিল ই ইজ ইকুয়াল টু কি ছিল মনে আছে? কে পি বাই আর স্কোয়ার রুট ওভার 1 + 4
cos স্কয়ার থিটা ডিভাইড বাই r। আর বি বের করার সূত্র ছিল হচ্ছে ক্যাপ, হ্যাঁ সরি 3 cos স্কয়ার থিটা ক্যাপ পি বাই r, সাথে ছিল হচ্ছে cos থিটা বাই r। জাস্ট এই সূত্র ইউজ করলে হইতো। সবাই বুঝতে পারছো কেমনে থিটা বের করা লাগতো? সাদি তুমি পারছো অঙ্কটা করতে পারছো? আমি ভাই হচ্ছে ভাবছিলাম একবার, কিন্তু পরে নিপুণের বলে যেরকম হতো যেরকম মজা থেকে করা যাবে না, এই জন্য তো তুমি তাড়াতাড়ি আরেকটু করা মাউথ পিসটা আরেকটু কাছে আনো, আমি তোমার কথাটা ক্লিয়ার শুনতেছি না। হয়। মানে হচ্ছে আমি এর একবার ভাবছিলাম যে এরকম করে, পরে হচ্ছে নিপুণে বললো যে করা যাবে না। পরে তারপর আমি আর হচ্ছে আবার নোট করতে বসছিলাম, তো কারণ আমার তো সিকিউরিটির যে আগে যে হোমওয়ার্ক গুলো করছিলাম না, পরে আমি হচ্ছে ওগুলা করছিলাম। তো পরে আর হচ্ছে দেখেছি মনেই নেই যে আপনি হোমওয়ার্ক দিচ্ছিলেন, আমি আর এই গ্রুপটা হচ্ছে যে ক্লাসটা শুরু করতে পারছি না। ও গড, কি যে কইলো। আচ্ছা তুমি ইসবাত ও কি কইছে তুমি কিছু বুঝছো? ভাই ও করার চেষ্টা করছিল, পরে নিপুণকে গিয়ে বলছে যে এটা কিভাবে করব। নিপুণ বলছে একটা কোণ দেওয়া নাই, এই কারণে করতে পারে নাই, ও করে নাই, নিপুণও করে নাই, এটাই বললো মনে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এখন বুঝছো কেমন করবা? আর আমি বললাম যে হচ্ছে মানে স্থির চরিত্রের যে আগের ভাই অঙ্কগুলা যে ছিল ওগুলো করতে বলছিলেন, কিন্তু ওগুলা তো হ্যাঁ হচ্ছে আমি আগের দিন করছিলাম না। পরে আমি বললাম যে পরের দিন করে ফেলাবো নি, ওগুলা করছিলাম। পরে আর হচ্ছে আপনি যে ওই যে ক্লাস যে পিডিএফ দেন, ওই ক্লাস পিডিএফ এর ভিতরে আর ঢুকে নাই। শুরুতে প্রথম যেদিন ওই দিন আমাকে হচ্ছে লিখতে দিয়েছিল, তখন আমি হচ্ছে করতে চাইছিলাম, কিন্তু ভাবছিলাম যে আমি ওইটা করার আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, যাও। কিছু কইছো কিছু বুঝছি না, বাট আই এম কনসিডারিং। ঠিক আছে যাও, তুমি ট্রাই করো, যাও যাও, তুমি এমনি বাড়ি কাজ করো, তোমার এই জন্য আজকে কিছু বললাম না। এখন আমরা পরে যাই, ঠিক আছে? আমরা ডাইপোল পরে ফেললাম। ভাই এই যে উপরের স্লাইডে একটু যাবেন, একটু আর এবং পি এর মধ্যবর্তী কোনটা বললেন আসলে? শোনো, ধরো এটা যদি একটা এই মাইনাস চার্জ থিটাটা। হয়, এটা যদি একটা মাইনাস চার্জ হয়, শোনো এটা যদি একটা হ্যাঁ মাইনাস চার্জ হয়, একটা প্লাস চার্জ হ্যাঁ হয়, তাইলে ধরো এই পয়েন্টে তুমি বের করতে চাও, তখন আরটা হবে এই দুই ডাইপোলের হ্যাঁ মধ্য পয়েন্ট থেকে এইদিকে, এই যে এই ভেক্টর, ঠিক আছে? আর পি হচ্ছে মাইনাস থেকে প্লাস পর্যন্ত, এই যে এইটা, ঠিক আছে? মাইনাস থেকে প্লাস, আই রিপিট, এটা হচ্ছে আমাদের থিটা। আর এই কেসে হচ্ছে ও মাইনাস থেকে প্লাস টু এদিকে, রাইট? আর ধরো এই পয়েন্টে বের করবা, তখন আর হ্যাঁ। হচ্ছে এদিকে, আর পি এর দিকে হচ্ছে এদিকে, তখন অ্যাঙ্গেল হচ্ছে এটা। মানে অলওয়েজ আর ভেক্টর ও আর আচ্ছা। পি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? আমি বলছিলাম এটা কয়েকবার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমরা হচ্ছে বুঝতে পারছি। 2.10 পর্যন্ত করতে পারা উচিত, আমাদের 3.10 পর্যন্ত পড়া শেষ আসলে। এইবার আমরা একটু ইনসুলেটর ইনসুলেটর নিয়ে পড়বো। ইনসুলেটর আর হচ্ছে ডাইইলেকট্রিক মানে কি একটু বুঝাই। ইনসুলেটর মানে তোমরা বুঝো অলরেডি, যার মাঝখান দিয়ে কোনো ধরনের কারেন্ট কিছু যায় না, তারে তো ইনসুলেটর বলে নাকি? মানে মূলত যাদের মাঝখানে ফ্রি ইলেকট্রন নাই, তারাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইনসুলেটর বা অন্তর পদার্থ, যাদের মাঝখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। এক্সাম্পল যদি দেয়া লাগবে কাঁচ, রাবার, প্লাস্টিক, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এদের মাঝখানে কিন্তু কোনো ফ্রি ইলেকট্রন নাই, আছে? কোনো ফ্রি ইলেকট্রন আছে? ইলেকট্রন নাই। বুঝতে পারছো জিনিসটা কি বলছি আমি? কিন্তু ইনসুলেটর, তাহলে করতে পারে না। হ্যাঁ, ইনসুলেটর মানে যাদের মাঝখানে ফ্রি ইলেকট্রন নাই, ফ্রি ইলেকট্রন নাই, ফ্রি ইলেকট্রন নাই। বাট তোমার যদি বলে ডাইইলেকট্রিক কি, ডাইইলেকট্রিক অ্যাকচুয়ালি ইনসুলেটর, কিন্তু এরা হচ্ছে স্পেশাল ইনসুলেটর। এরা কি বলতো? স্পেশাল ইনসুলেটর। আচ্ছা কেন, হোয়াই স্পেশাল ইনসুলেটর, কি আছে তাদের মাঝখানে যেটা তারা হুইচ মেক্স দেম স্পেশাল অ্যাকচুয়ালি? তাদের তাদের মাঝখানে তারা হচ্ছে পোলারাইজড হতে পারে। কি হতে পারে বুঝছো? তারা তারা হতে পারে, তাদের তুমি যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে রাখো, তারা হচ্ছে পোলারাইজড হইতে পারে। ডাইইলেকট্রিক যারা ইনসুলেটর গুলো আছে, এদেরকে তুমি যদি ইলেকট্রিক ফিল্ডে রাখো, তাহলে তারা হচ্ছে পোলারাইজ হতে পারে। পোলারাইজ হইলে কি লাভ বলতো? পোলারাইজ হলে তাদের মাঝখানে কিছু পরিমাণ কন্ডাক্টিভিটি চলে আসে। আমার কথা কি বুঝতে পারছো? আর আরো কিছু ইনসুলেটর আছে যাতে তুমি জেনে রাখো না কেন, তারা কখনোই তড়িৎ পরিবহন করবে না। একদম সব কাঠের কথা চিন্তা করো, একটা কাঠরে তুমি যেমনি করো না কেন, তারা ইলেকট্রিক ফিল্ডে রাও আর জেনে রাও না কেন, এটা তুমি কখনোই বিদ্যুৎ পরিবহন করাইতে পারবা না। বাট অনেক ইনসুলেটর আছে যারা নর্মাল অবস্থায় ইনসুলেটর থাকলেও তুমি যদি তাদেরকে একটা ইলেকট্রিক ফিল্ডে স্থাপন করো, তাহলে তারা হচ্ছে কাইন্ড অফ পোলারাইজড হয়। পোলারাইজড মানে হচ্ছে হালকা ধনাত্মক আর হালকা
পোলারাইজড। পোলারাইজড মানে কি বলতো? হালকা, মানে ডেল প্লাস এবং ডেল মাইনাস। হ্যাঁ, মানে একটা চার্জ তৈরি হওয়া, ঠিক আছে। এন্ড চার্জ তৈরি হইলেই তো তড়িৎ পরিবহনের একটা সম্ভাবনা তৈরি হবে। আমার কথা কি বুঝতে পারছো কি বলছি আমি? সো এই হচ্ছে কাহিনী। এখন এরা সবাই আবার সবাই এরকম না, সবাই এরকম না, ঠিক আছে। কিছু আছে যারা পসিবল। এক্সাম্পল স্বরূপ তোমার বই দিচ্ছে হচ্ছে মিথেন। নরমালি মিথেন কিন্তু কি অপোলার। অপোলার কেন? কারণ মিথেনের সংকরণ হচ্ছে sp3। sp3 মানে চতুস্থলকীয়, মানে সি এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে, এবং নিচে হচ্ছে ওইদিকে এইচ। আমি জানি, আই হোপ তোমরা জানো চতুস্থলকীয় স্ট্রাকচার কিরকম। তো নরমালি একটা চতুস্থলকীয় একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, রাইট? সিমেট্রিক্যাল স্ট্রাকচার হওয়ার কারণে তাদের যে নিট পোলারাইজেশন বা নিট যে টান, কারণ দেখো কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে কার ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা কার ইলেকট্রনের প্রতি নেশা বেশি? কার্বনের তো না। তা কার্বন চারদিকে টানতেছে, ফলে নিট পোলারাইজেশন কিন্তু নিট পোলারাইজেশন বা নিট টানটা শূন্য হইতেছে, বুঝছো? সিমেট্রিক্যাল এই জন্য। মানে আমার এখানে স্ক্রিনে আসতেছে না, তো আমি একটু আবার নতুন করে ঢুকবো। নতুন করে ঢুকতেছো? ঠিক আছে, নতুন করে ঢুকো। সাদির ডিভাইসটা মনে একটু বেশি উইক না? ওকে ভাই, এখন একটু মানে উইক ডিভাইস। সাদি, তুমি ক্লাস ডাউনলোড কইরা, তুমি কি জানো ক্লাস যে ডাউনলোড করা থাকে সবগুলা যে ক্লাস দেওয়া থাকে, তুমি চাইলে যে ডাউনলোড করে ক্লাসটা আবার দেখতে পারবা, জানো এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, গুড। তাহলে তুমি যদি কখনো মনে হয় যে না আজকের ক্লাসটা হচ্ছে মানে লাইভে হচ্ছে খুব একটা ডিস্টার্ব হইছে, মানে তাহলে তুমি কিন্তু ডাউনলোডটা আবার দেখে নিও। হ্যাঁ, খুব বেশি টাইম লাগবে না, তুমি জাস্ট হালকা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও। এন্ড তুমি দেখবা রেকর্ডে কোনো ধরনের নাই আর কি, কি বলে সমস্যা না থাকবে না। বলো কি বলছো সাদি, বুঝি নাই। মানে বললাম যে হচ্ছে আমাদের রুমটা একটু বদ্ধ, তো এই জন্য। হ্যাঁ, বুঝতে পারছি না, এটা সমস্যা হয়। ঠিক আছে, তুমি ডাউনলোড করে আবার দেখে নিও যদি ঝামেলা হয়। ওকে, সো সিমেট্রিক্যাল যেহেতু, তাহলে নেট পোলারাইজেশন কত? শূন্য, ঠিক না? মানে CH4 কিন্তু CH4 এর নেট পোলারাইজেশন কিন্তু 0। বাট তুমি যদি তার একটা ইলেকট্রিক ফিল্ডে রাখো, ধর একটা ইলেকট্রিক ফিল্ডে রাখলাম, তখন জানো কি বল, তখন হচ্ছে যে এই বন্ড গুলা কিন্তু একটু ডিস্টোর্টেড হয়ে যাবে, বুঝতে পারছো? দেখেছে এই হাইড্রোজেনটা হয়তো বা একটু সরে গেল, এই হাইড্রোজেন সরে গেল, ফলে একটা অ্যাসিমেট্রিক্যাল একটা স্ট্রাকচার গড়তে হবে, এবং সে হালকা পোলারাইজড বা ভালোই পোলারাইজড হবে আর কি, বুঝতে পারছো? এরকম আরো একটি এক্সাম্পল আছে, যেমন পানি তো শুরু থেকেই জানোই, পানি তো শুরু থেকেই পোলারাইজড, কোয়ার কিছু নাই, ঠিক না? এছাড়া আছে হচ্ছে মাইকা। মাইকা হচ্ছে একটা এলিমেন্টের মতো, মানে ধরো একটা পদার্থ আর কি, ঠিক আছে। তারপর আছে হচ্ছে প্লাস্টিক হচ্ছে সব প্লাস্টিক না, কিছু প্লাস্টিক আছে। অব্র মানে কি জানো? মোম। তারপর আছে সিরামিক তো অনেক আছে, মানে অনেক সিরামিক আছে যারা হচ্ছে ডাইইলেকট্রিক, ঠিক আছে। মানে সিরামিক বলতে আমি জানি না তোমরা কি তোমরা বুঝো, খালি ভাবো যে টাইলসের যে সিরামিক এটাই বুঝো না। না, সিরামিক বলতে এরা বোঝায় না। সিরামিক বলতে বোঝা হচ্ছে ধাতব অক্সাইড, বুঝছো? ধাতব অক্সাইড গুলার সিরামিক বলে, ঠিক আছে। ধাতব অক্সাইড গুলারে বলে সিরামিক, ঠিক আছে। সো এরপরে আমরা যাই, সিরামিকের পর হচ্ছে রাবার হচ্ছে হয় অনেক সময়, অনেক রাবারও আছে, সব রাবার না, অনেক রাবারই আছে যারা হচ্ছে দেয়। তারপর হচ্ছে এম্বার, কাঁচ, এগুলো দেখে নিও। কাঁচ তো আছে, এগুলো হচ্ছে কিছু পদার্থ, এরা হচ্ছে ডাইইলেকট্রিক। কেন ডাইইলেকট্রিক? নর্মালি এরা হচ্ছে তড়িৎ পরিবহন করে না, মানে তারা অপরিবাহী, কিন্তু তাদেরকে তুমি যদি ইলেকট্রিক ফিল্ডে নেও তাহলে হচ্ছে তারা পোলারিত হবে, বুঝতে পারছো জিনিসটা? আরো এক্সাম্পল আছে বাতাস কি? বাতাস অপরিবাহী না? বাতাস কি হয় বলতো? পোলারাইজ হয়। এবং বাতাস পোলারাইজ যে হয়, বাতাস যে ডাইইলেকট্রিক, বাতাস এই জন্যই বাতাস কি নর্মালি অপরিবাহী না, কিন্তু তাদের যেহেতু পোলারাইজেশন সম্ভব, এই জন্য বাতাস কি? ডাইইলেকট্রিক। মানে ডাইইলেকট্রিক বাংলা কি? বাংলা কি বলতো? পরাবৈদ্যুতিক। পরাবৈদ্যুতিক বুঝো নাই? মানে তারা হচ্ছে নর্মাল অবস্থায় বৈদ্যুতিক না হইলেও ইলেকট্রিক ফিল্ডে বৈদ্যুতিক হয়, ঠিক আছে। এখন বাতাস কিন্তু নর্মাল অবস্থায় কি বাতাস কি পরিবাহী? বাতাস যদি পরিবাহী হতো তাহলে কি তুমি থাকবে হয়তো তোমার রুমে? ধরো এরা হচ্ছে তোমাদের রুমের ধরো যে দুটা সকেট, হ্যাঁ সবকিছু কারেন্ট হচ্ছে এক্স্যাক্টলি, এই দুটা তো অলওয়েজ তুমি শক টক খায় মনিটর যায় আর কি, ঠিক না? বাতাস অপরিবাহী, কিন্তু বাতাসে কিন্তু পরিবাহীর মতো বাতাস পরিবাহীর মতো বানানো যায়। তার এক্সাম্পল হচ্ছে বজ্রপাতের সময় কি হয় আমি জানি না, তুমি জানো কিনা, আমি তোমার বলি।
ধরো মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখন কি হয় বলতো, এক মেঘ থেকে আরেক মেঘে কি চলে যায় বলতো, চার্জ চলে যায় না? এই ধরো প্লাস ইলেকট্রন প্রবাহিত ধরলাম, হয়। এই যে প্লাস চলে গেছে, ঠিক আছে। বাট এই যে এটা এমন একটা মেঘ যে মেঘে প্লাস চার্জে ভরা, কারণ সে তো চার্জে পুরো একদম ভরপুর, সে চাইতেছে চার্জটা কোনোভাবে রিলিজ করতে, অর্থাৎ কিছু নেগেটিভ চার্জ চাইতেছে, বুঝছো? কারণ তার আশেপাশে আছে কি বলতো, বাতাস। বাতাস মানে কি, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলাই তো না? তো ধরলাম হাইড্রোজেন চিন্তা করি, একটা হাইড্রোজেন, নর্মাল যে হাইড্রোজেন থাকে এরকম নো পোলারাইজেশন, কোনো পোলারাইজেশন আছে নাই। বাট না, যেই বাতাসের যে হাইড্রোজেনরা এই মেঘের অনেক কাছাকাছি, ওই হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু কি হয় বলতো, ইলেকট্রনটা শিফট হয়ে যায় একদিকে, রাইট? ফলে নর্মালি যে বাতাসে যে হাইড্রোজেন বা নাইট্রোজেন, তাহলে পোলারাইজ না হয় এই প্লাস চার্জের প্রভাবে ওই বাতাসের এই প্রান্তে হালকা নেগেটিভ, আর এই প্রান্তে হালকা কি হয় তৈরি হয়, কত পজিটিভ। তার দেখা দেখি তার যে পাশের বাতাস, তার পাশের বাতাস এনে মাইনাস, সে এনে প্লাস হয়। তারপর তার যে পাশের বাতাস ওই এনে মাইনাস এনে প্লাস, তার যে পাশের বাতাস এনে মাইনাস প্লাস, এবং এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে এই দাগটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এবং ফাইনালি এই পাশের বাতাসে এটা মাইনাস এটা প্লাস হয়। ফলে ইভেন্চুয়ালি কি হলো, একটা তারের মতো কানেকশন হয়ে গেল না? ফলে কি হয় কত, এই মাটি থেকে ইলেকট্রন দ্রুত গতিতে এখানে দৌড়টা মেরে এসে পড়ে, এনে এসে পড়ে। আর ইলেকট্রন যখন হাই স্পিডে যায়, উপরে যায়, অনেক স্পিডে যখন যায়, তখন তাদের সাথে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ফলে হচ্ছে কি তৈরি হয় বলতো, সাউন্ড, আর কি তৈরি হয় বলতো, লাইট, দাও না, সাউন্ড লাইট তৈরি হয়, এন্ড কি হিট, বুঝছো? এটাই হচ্ছে আমাদের বজ্রপাত। বুঝতে পারছো? তিনটা জিনিস তৈরি হয়। তো বজ্রপাত কেমন তৈরি হয় বুঝছো এখন? তাইলে যদি এই জায়গায় কোনো বাতাস না থাকতো, তাহলে কোনো বজ্রপাত হইতো? জীবনেও না। না, শূন্য মাধ্যম যদি থাকতো, বজ্রপাত হইতো না? বজ্রপাত হইতো না। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখন তুমি বুঝছো এখন কেন উঁচু জিনিসে কেন বজ্রপাত হয়, বা উঁচু বিল্ডিং এ কেন হয়? বুঝা গেছে কেন হইতেছে? জি ভাই বুঝতে পারছি। এই কারণে হয়, বুঝতে পারছো? উঁচু বিল্ডিং বা ধরো একটা গাছ যদি থাকে, ধরো একটা গাছ আছে, গাছ থাকলে গাছের তো পানি থাকে, পানি পুরো ভরপুর। তো ধরো গাছ এই পর্যন্ত বাতাস না, বাতাস যখনই ধরে যে তুমি ভাবো, শুধু ভাবো না এক লাইনে হয়, আশেপাশে হতো, আশেপাশে তারগুলাও কিন্তু, আশেপাশে বাতাস গুলাও কিন্তু এমনি পোলারাইজ হয়, ঠিক না? তাহলে ধরো যদি কখনো যে এরকম পানি পড়তে থাকে, বিশেষ সময় এরকম পানি গড়ায় গড়া পড়তে থাকে, তো পানি গড়াইলে তো পানি, পুরা পানি তো একটা বৈদ্যুতিক তারের মতো, রাইট? পুরা পানি ধরো এক জায়গায় পড়তেছে, পুরা বৈদ্যুতিক তারের মতো না, তো ধরো এই জায়গায় যদি বাতাস খালি পোলারাইজ হয়ে যায়, তাহলে তো কারেন্ট এখান দিয়ে ঠাস করে এনে পড়ে যাবে, রাইট? পরে একদম একদম এই গাছটা ধ্বংস করে দিব, ঠিক আছে। আর ইলেকট্রন যখন হাই স্পিডে, এটা একটা দুটো ইলেকট্রন না, অনেক অনেক ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো যখন হাই স্পিডে যাবে, তখন এত পরিমাণ হিট উৎপন্ন হবে, ওই হিটে গাছটা কি হবে বলতো, একদম পুড়েই যাবে। মারা যাবে। বুঝতে পারছো কি বলছে মেয়ে? হিট, সাউন্ড, তারপর লাইট, হিটে একদম গাছটা পুড়েই যাবে। তো আমার মনে হয় এটা বুঝা গেল। তো এটা যে বুঝা থাকো, আচ্ছা ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ কয় ধরনের। ডাইইলেকট্রিক পদার্থ হচ্ছে দুই ধরনের। কয় ধরনের বলো তো, একটু লেখো, দুই ধরনের। একটু খাতা বাইরে করে লেখো, তাহলে হচ্ছে মন থাকবে জিনিসগুলো। একদম খালি হাতে থাকলে জিনিসপাতি গুলা হয় না, বুঝছো? যাও, দুই ধরনের। একজন হচ্ছে, একটা হচ্ছে বলে নন পোলার, একটা হচ্ছে পোলার। মানে এরা নর্মালি যারা নন পোলার ডাইইলেকট্রিক পদার্থ, তারা তো বোঝা গেছে, নাম দিয়ে কি বোঝা যায়, নাম দিয়ে কি বোঝা যায় বলো তো? পোলার, নন পোলার, পোলার নয়। হ্যাঁ, তারা পোলার এটা নয়। হতে পারে না। কিন্তু 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 যখন তুমি ইলেকট্রিক ফিল্ডে যখন অ্যাপ্লাই করবা, তখন তো সে পোলার হবে, রাইট? যেমন এই যে যেটা বললাম, বাতাস বাতাস বা H2 বা N2, এত নন পোলারই। আর ইলেকট্রিক ফিল্ডে যখন দিবে তখন হচ্ছে পোলার হবে। আর পোলার আছে কিছু, পোলার ডাইপোলার, যারা ফার্স্ট থেকেই পোলার হইতে পারে না এরকম, হ্যাঁ। ফার্স্ট থেকে কি তারা পোলার, যেমন অ্যামোনিয়া, তারপরে পানি, তারপরে HCl, এরা তো ফার্স্ট থেকে পোলার, ঠিক না? আর এরা হচ্ছে ধরো ফার্স্ট থেকে পোলার আর কি। কথা বুঝো নাই, বুঝো না? কিন্তু কারণ কি ভাই, এটাও গ্যাস এটাও গ্যাস, এরা পোলার এরা পোলার নয়। এমনই ওমা একটা গ্যাস। ওমা অ্যামোনিয়া গ্যাস থাকলে হইবো? অ্যামোনিয়ার স্ট্রাকচার কি? অ্যামোনিয়ার স্ট্রাকচার হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই নে নাইট্রোজেন টানে এইদিকে এইদিকে এইদিকে, নিট শূন্য আর চান্স আছে? নিট পার্থক্য পোলারিটি এটা শূন্য, না। আচ্ছা আচ্ছা, না না। চান্স নেই তো। বাট H2 তো একদম ইকুয়াল ডিস্ট্রিবিউশন, শূন্য। N2
ইকুয়াল ডিস্ট্রিবিউশন, শূন্য, কোনো নাই, তড়িৎ কথা ঝামেলা নাই। তো আবার CH4 এর তড়িৎ কথা ঝামেলা থাকলেও ওভারঅল যেহেতু চারদিকে টানা হইতেছে, নিট পোলারাইজেশন 0 হয়ে যায়। আর HCl, তারপরে হচ্ছে কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে কিন্তু শুরুতেই কি থাকে বলতো, একটা পোলারিটি থাকে আর কি। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ ভাই। বাট এরা কিন্তু অন্তরক, মানে এরা কিন্তু কারেন্ট পরিবহন করে না। বাট ইলেকট্রিক ফিল্ডে দিলে এরা ভালো, আরো সুন্দর করে, বেশি করে পোলারিত হয়, এরপরে এসে তারা সুন্দর করে কারেন্ট পরিবহন করতে পারে। সো এটা কি বোঝা গেছে জিনিসটা? করে পরিবহন করে আর কি, মানে করে না যেরকম না, করে। বাট মানে ফার্স্টে আর কি খুবই কম, তো পোলারিটি অনেক কম থাকে, তো এই জন্য কম পরিমাণ করে। মানে যেমন বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানিতে তুমি চিন্তা করো, বিশুদ্ধ পানিতে হচ্ছে H2O, পোলারাইজিং তো আছে, পোলারাইজিং থাকলে কিন্তু কারেন্ট পরিবহন করে এরকম না, ভালো করে পোলারাইজ হওয়া লাগবে, বেশি পোলারাইজ হওয়া লাগবে। পানি তো শুরু থেকে হালকা হালকা একটু নেগেটিভ, হালকা পজিটিভ। তাতেই কি বিশুদ্ধ পানি কিন্তু আমরা জানি সবাই, বিশুদ্ধ পানি কিন্তু কারেন্ট অপরিবাহী আর কি। কারণ বিশুদ্ধ পানি কিন্তু কুপরিবাহী। কিন্তু তুমি যদি এনে কিছু অপদ্রব্য, মিনারেল, লবণ বা অ্যাসিড মিশাও, তখন কি হবে বলো তো, এই পোলারাইজেশনটা ভালো গেছে, কিছু H প্লাস এরকম ভাঙা যায়, বন্ডটাকে H প্লাস ও H মাইনাস উৎপন্ন হয়, ফলে পুরো মানে কারেন্ট পরিবহন হতে পারে। ঠিক আছে? তাহলে হালকা পোলারাইজেশন থাকলে যে তুমি কারেন্ট পরিবহন করবে এরকম না, তোমার ভালো করে পোলারাইজেশন না হলে কিন্তু কারেন্ট পরিবহন করতে পারবে না। বুঝতে পারছো? তো এইটা পড়ার পরে নাম দিতেছে হচ্ছে কে বা ডাই ইলেকট্রিক ধ্রুবক বা পরবৈদ্যুতিক ধ্রুবক। এটা কি শিখাইছি? এটা হচ্ছে দুইটা মাধ্যমের বেদনযোগ্যতা, যে কোনো মাধ্যমের সাথে এবং শূন্য মাধ্যমের বেদনযোগ্যতার যে অনুপাত, তার বলা হচ্ছে পরবৈদ্যুতিক ধ্রুবক। বুঝতে পারছো? পরবৈদ্যুতিক ধ্রুবক কি, এটাই বলছিলাম, এই যে এই কে, এই জন্য বলছিলাম কে এর সাথে প্যাচ বাজায় ফেলবা, এটা হচ্ছে আমাদের সেই কে। এই কে এর মান এক এক সময় এক জায়গায়, যেমন বাতাসে এই কে এর মান হচ্ছে 1, অন্য মাধ্যমে এই কে এর মান হচ্ছে আরো কি বেশি না, কে এর মান আরো বেশি। এই কে এর মান বুঝায় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ওই মাধ্যমে কতটা বেশি পেনিট্রেট করতে পারে, মানে ইলেকট্রিক ফিল্ড কতটা স্ট্রংলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। বুঝতে পারছো কি বলছি আমি? বাতাসে কে এর মান, শূন্য মাধ্যমে কে এর মান যে 1, এ দ্বারা বোঝায় এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোনো ধরনের ওয়েস্ট ছাড়া, কোনো ধরনের লস ছাড়া আরামে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কোনো ধরনের ওয়েস্ট নাই। বাট কে এর মান যত বাড়বে তত বেশি বাধা হবে, বুঝছো? তত বেশি তুমি যত দূরে যাবা তত ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বা তড়িৎ যে ফিল্ড আছে, তড়িৎ যে ক্ষেত্র আছে, আর যে ইন্টেন্সিটি, তার যে পাওয়ার, সেটা আস্তে আস্তে কমবে। বুঝতে পারছো কি বলছি আমি? যেমন তুমি যদি পানি নাও, পানিতে যদি দূরে চার্জ দাও, তার মাঝখানে ফোর্স কম ফিল হবে। কেন? কারণ পানি থাকার কারণে ইলেকট্রিক ফিল্ডের বেদনযোগ্যতা, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে এয়ার কি ওটা হচ্ছে কমে গেছে, ফলে ফোর্সও কমে গেছে। বুঝতে পারছো কি বলছি আমি? হ্যাঁ ভাই। ওকে, আই গেস এটা বুঝা গেছে। আচ্ছা, তো তাৎপর্য, মানে এর তাৎপর্য বলবো আর কি। তো এরা অনেক সময় বললাম যেটা তোমার আমি, যে তুমি যদি দুটা চার্জের মাঝখানে শূন্য মাধ্যম দাও, তাহলে তাদের যে ফোর্স, তাদের মাঝখানে অন্য একটা মাধ্যম ঢুকাই দাও, অন্য একটা মাধ্যম ইউজ করো, দুজনের মাঝখানে যদি অন্য একটা মাধ্যম ইউজ করো, যেমন বাতাস, তারপরে হচ্ছে পানি, হ্যান, তাহলে কিন্তু তাদের ফোর্স কি হ্রাস পাবে না? কত গুণ হ্রাস পাবে? কে গুণ হ্রাস পাবে না? কারণ যেই মাধ্যমে অ্যাড করবে ওই মাধ্যমের কে এর জন্য তোমার ফোর্সের মান কি কমবে। বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে যদি বলি কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে এর মান হচ্ছে 2.5, এর দ্বারা কি বোঝো? ইজাজ বলো তো, এটা দ্বারা কি বোঝো? পরীক্ষা আসতে পারে 2 নম্বরের জন্য। ও তো কথাই কয় না। সাদিকো, এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার চেয়ে হচ্ছে ওই মাধ্যমের ভেদনযোগ্যতা গুণ বেশি। হ্যাঁ, ওই মাধ্যমে দুই মাধ্যমের বেদনযোগ্যতার অনুপাত হবে হচ্ছে হ্যাঁ, এত, এই যে 2.5, এর একটা বলা যায়। আরেকটা কি বলা যায় বলো তো? এপসাইলন আর এপসাইলন নটের অনুপাত। এটা বলা যায়, আরেকটা কি বলা যায়? ভাই বললাম তো, একটা তো বললো, আরেকটা কি? আরে ভেদনযোগ্যতা দিয়ে তো আর কি বলবো, আরেকবার বলা যায় পোলারাইজ। ভাই? না, এমনি বলতে পারো যে তুমি যদি দুইটা চার্জ নাও, চার্জ নিয়ে তাদের মাঝখানে ফোর যদি এফ থাকে, মাঝখানে যদি এই মাধ্যমটা দেও, কোন মাধ্যম বললাম যে ওই মাধ্যমটা দেও, তাহলে তাদের এফ হচ্ছে কে গুণ হ্রাস পাবে, মানে 2.5 গুণ হ্রাস পাবে, এটা বলা যায়। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, শূন্য মাধ্যমে দিলে যে ফোর্স পাইতা, এটা দেওয়ার পরে 2.5 গুণ হ্রাস পাবে, এটা বলা যায়।
ঠিক আছে। এরপর হচ্ছে ডাইলেকট্রিক পদার্থ, কয়েকটা ডাইলেকট্রিক ধ্রুবকের মান দেওয়া আছে। দেখো তো কোন সবচেয়ে বেশি, খেয়াল করে যদি দেখো পানিতে দাও 20, মানে পানিতে দুইটা চার্জের মধ্যে ফোর্স অনেক কম না, 20 গুণ হ্রাস করবে, শূন্য মাধ্যম থেকে অলমোস্ট 20 গুণ কম। বুঝা যায়? শূন্যস্থানে কত? শূন্যস্থানে হচ্ছে 1, বায়ুতে 1.05, পলিথিনের 2. সব মুছে করার দরকার নাই। মোমে ভেজানো কাগজে 2.7, এর অব্র আর কি। ইভোনাইট একটা পদার্থ, এনে কত 2.8, কাছে কত 5, অব্রতে কত 7। আচ্ছা, অব্র আর মিকা দুটো কি সেম জিনিস না? অব্র আর কি? মিকা। মাইকা। মাইকা হ্যাঁ আর হ্যাঁ, অব্র মাইকা। সেম মনে হয়, সেমই বোধ হয়, আমি জানি না। আমি আসলে অব্র মানে মোম এটা জানি, মাইকা মানে কি ভুলে গেছি। মাইকা হচ্ছে কোন একটা পদার্থ আর কি, কিছু একটা মানে আঠালো আঠালো টাইপের পদার্থ। যাই হোক, তোমরা যদি কিছু মনে না লাগে তাহলে অব্র আর পানিটা মনে রেখো। অব্র পানিতে হচ্ছে 20, অব্র হচ্ছে 7। আর বাতাস আর শূন্য মাধ্যম তো মনে রাখার কিছু নাই। তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে? সরি, না ভাই। ঠিক আছে। এই পর্যন্ত সমস্যা না থাকলে আমরা ধারকে আগাই। ঠিক আছে। এখন ধারক মানে কি? ধারক বাংলা দেখে মনে বুঝাইতেছে হ্যাঁ কেউ চার্জের নিশ্চয়ই কোনো আধার। কিছু ধারণ করে। এক্স্যাক্টলি, ধারকের কাজ হচ্ছে, অ্যাকচুয়ালি ধারক আসলে চার্জ না, ধারক শক্তি ধারণ করে, বুঝতে পারছো? কিন্তু চার্জ রূপে সে আসলে শক্তি ধারণ করে, বুঝছো বুঝছো? এখন ধারক তো অনেক টাইপের হয়, বাট আমাদের সিলেবাসে যে ধারকটা আছে তার নাম হচ্ছে সমান্তরাল 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 পাত ধারক। ঠিক আছে, আমরা আজকে বেসিক্যালি সমান্তরাল পাত ধারক নিয়ে পড়বো। কথা কি বুঝতে পারছো? সমান্তরাল পাত ধারক কি, কেমনে বানাই, সেটআপটা কেমনে দেই, এগুলো আজকে দেখবো আমরা। হ্যাঁ, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি কি করি। ধরো তুমি পাত নিছো, পাত বুঝো তো না? পাত চিনো সবাই না, যে এরেক্টেবল পাত। তো এই পাত গুলা, দুইটা পাত নিছি, দুইটা পাত হচ্ছে দুজন রে সমান্তরাল ভাবে রাখছি, সাইড ভিউ অক্তে, সাইড ভিউ দেখতে কিরকম হবে না? দাও তো, দুইটা পাত যদি রাখি তাহলে সাইড ভিউ দেখতে কিরকম হবে না? সাইড ভিউ মানে সমান্তরাল ভাবে রাখলে সাইড ভিউ এরকম হবে না? বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই না বুঝলে বলো। বুঝতে পারছি। আচ্ছা, ভালো করে বুঝছো? মানে দুইটা পাত আর কি, দুইটা পাত্র হচ্ছে সমান্তরাল ভাবে রাখছি, এবং তাদেরকে যে সমান্তরাল ভাবে রাখছি, এবং তাদের মাঝখানে এখন ধরো কিছু দেই নেই, বর্তমানে বাতাসই আছে, বাতাস কিছু নেই। এখন আমি চাইলে একটা, এই যে ধরো এই যে পাতটা আছে, এই পাত যদি খুব বেশি একদম কি বলে থিন হয়, চিকন হয়, তো just একটা রেখা দ্বারা বোঝানো যাবে, রাইট? আমি বোঝানো যাবে না? দেখো তো জিনিসটা বুঝো কিনা। জি ভাই, বুঝা হবে। হ্যাঁ, পাতলা হইলে। হ্যাঁ, একদম পাতলা হলে বোঝা যাবে, বাট তুমি যদি একটু মোটা করো তাহলে হচ্ছে তুমি দুইটা তোমার পৃষ্ঠ আঁকা লাগবে, বুঝছো? আর আমরা কি করে জানো? আমরা হচ্ছে এই পাতে চার্জ স্টোর করি। কেমনে চার্জ স্টোর করে বুঝাই তোমার আমি একটু। এই যে একটু মোটা করে দেয়, সমস্যা নেই, ঠিক আছে। ধরো একটা পাত্রে আমরা চার্জ দিতে করলাম, এনে এক্সট্রা চার্জ দিয়ে হয়তো এখান থেকে ইলেকট্রন সরাই নিলাম, অথবা কি করলাম বলতো, ইলেকট্রন সরাই নিলাম, অথবা কিছু মানে এনে এক্সট্রা প্লাস চার্জ দিলাম, দিয়া এই পাত্রে আমরা চার্জ দিতে করে ফেললাম। কি করলাম? কত চার্জ দিতে করলাম। এখন এটার চার দিতে পাশে, এটার ঠিক পাশে যদি আরেকটা পাতা নেই, এই প্লাস চার্জের আকর্ষণে এই চার্জ কি হবে বলতো? আহিত হবে না? আহিত হওয়ার ফলে কি হবে বলতো? এই চার্জের এই পাশে, এই চার্জের এই পাতের এই পাশে মাইনাস চার্জ তৈরি হবে, আর এই পাশে কি তৈরি হবে বলতো? প্লাস চার্জ। বুঝতে পারছো? আবিষ্ট হয়েছে, বুঝা গেছে? হ্যাঁ, এই বুঝো নাই? বুঝছি ভাই। ওকে, ফাইন। এখন আমরা যদি এই যে একটা ভ্রু কানেক্টেড লাইনের তারের সাথে যদি এটা কানেক্ট করে দেই, তাহলে এই পাশ কি হয়ে যাবে বলতো? এই পাশটা জাস্ট কি হয়ে যাবে বলতো? এই পাশটা চার্জহীন হয়ে যাবে না? এই প্লাসটা চার্জহীন হয়ে যাবে না ওমা? ওই যে হ্যাঁ, গ্রাউন্ড থেকে মাইনাস চার্জ এসে এই পাশটা কি করে দেবে বলতো? চার্জিং করে দেবে। বুঝতে পারছো কি বলছি? চার্জিং করে দেবে আর কি, বুঝতে পারছো?
ও গড, এই প্লাসটা চার্জিং করে দেবে, ফলে আমাদের দাও তাহলে আমাদের কি তৈরি হলো, আমাদের একটা স্ট্রাকচার তৈরি হলো, বুঝছো? এই স্ট্রাকচার নাম হচ্ছে ধারক। যদি খেয়াল করে দাও তাহলে দেখো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে, রাইট? একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে না, একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, মানে আমরা কিন্তু পাই একটা ধারকের এক পাশে হচ্ছে একটা চার্জ থাকে, বিপরীত পাশে হচ্ছে আরেকটা চার্জ থাকে, বাট একই ধরনের চার্জ থাকে। এই পাশে যেই পরিমাণ কিউ চার্জ আছে এই পাশেও কিন্তু সেম পরিমাণ কিউ চার্জ আছে, বুঝতে পারছো? চার্জের অ্যামাউন্ট সেম, বাট দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সেম না। দুই প্রান্তের ভোল্ট কিন্তু সেম না, দুই প্রান্তের ভোল্ট কিন্তু ডিফারেন্ট। এই জন্য দুইটার মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স। আমি তোমার বলছিলাম একটা তুমি যদি একটা ইলেকট্রিক লাইন আঁকো, অবভিয়াসলি এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে সেম। এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কিন্তু সেম না। এর মানে আমরা একটা ধারক কেমনে বানাই? আমরা ধারক বানানোর জন্য দুটা পাত নেই, পাত নেওয়ার পরে এক পাত্রে আমরা কি করি, চার্জ দিতে করি। এক পাত্রে আমরা প্লাস চার্জ দিই এবং আরেক পাত্রে গ্রাউন্ডে কানেক্ট করে দিলেই ওটা একটা ধারক হয়ে যায়, বুঝতে পারছো? এখন এই যে তার যে সে যে ধারক একটা হইলো, তার তো একটা ধারকত্ব আছে, মানে তার যে একটা ক্যাপাসিটি আছে, সে কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে তার একটা ক্যাপাসিটি আছে না? ওই ক্যাপাসিটি আর জানো কি? ওই ক্যাপাসিটি আমরা প্রকাশ করি সি দ্বারা, এবং সি সমানুপাতিক হচ্ছে এ। এটা ওবিয়াস, কারণ পাতের একই এ হচ্ছে পাতের এরিয়া। এই পাতের এরিয়া যত বেশি থাকবে সে তত বেশি চার্জ ধারণ করতে পারবে। এটা কি বোঝা গেছে? এটা কমন সেন্স, বোঝা যায় ঠিক না? এবং এই সি হচ্ছে তার মাঝখানে যে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। এটা ওবিয়াস, কারণ দূরত্ব যত বাড়বে তার চার্জ গ্রহণ করার বা চার্জ ধরে রাখার তত কমবে। এর দুটো যদি মার্জ করি তাহলে কি আসে? সি সমানুপাতিক এ বাই এল, এবং সমান চিহ্ন দিলে সি সমানুপাতিক এপসাইলন নট এ বাই এল, বুঝতে পারছো? এটা হচ্ছে কোন একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হিসাব করার ওয়ে। ধারকত্ব তাহলে কার উপর ডিপেন্ড করে? ক্ষেত্রফল আর লেন্থ, মানে দুজনের মাঝখানে যে দূরত্ব বা ডি এর উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? এবং এই ধারকত্বটা কিন্তু একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। মানে কি বলতো? ম্যাটেরিয়াল না, স্ট্রাকচারাল প্রপার্টি বলবো আমি, মানে তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো কি বলছি আমি? এটা কিন্তু তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। বাট তুমি চাইলে ধারকত্ব আরেক ভাবে মাপতে পারো। কেমনে? ধরো কোন একটা ধারকের এই প্রান্তে যদি সরি প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয় এবং এই প্রান্তে যদি মাইনাস কিউ চার্জ পরিমাণ ধারক জমা হয় এবং তাদের মাঝখানে বিভব পার্থক্য যদি ডেল ভি হয়, তাহলে তার ধারকত্ব হবে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল ভি। এমন ধারকত্ব মাপা যায়, বুঝছো? মানে ধারকত্বের সংজ্ঞা হচ্ছে একক বিভব পার্থক্য তৈরি করার জন্য দুই পাতে যে পরিমাণ বিপরীত ধর্মী চার্জ দেওয়া লাগে তারা বলা হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্বের আরেকটা সংজ্ঞা হচ্ছে কি বলতো, মানে আরেকটা সূত্র হচ্ছে এটা, আর আগেটা শিখছি আমরা এপসাইলন নট এ বাই ডি। এখন তুমি বলো তো, এখানে আমি ধরো এটা একটা ধারক, ঠিক আছে? তো এই ধারকের ধারকত্ব এনে ধরো কিউ পরিমাণ চার্জ আছে, এনে ধরো হচ্ছে প্লাস কিউ, এনে মাইনাস কিউ আছে, দুইজনের মাঝখানে বিভব পার্থক্য হচ্ছে ডেল ভি, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল ভি। তুমি বলো তো এখানে যত চার্জের পরিমাণ বৃদ্ধি পারবো ধারকত্ব তত কি হবে? বাড়বে নাকি কমবে? বলো তো সাদি বলো না, সিরাত বলো তো কি হবে? বাড়বে ভাই, বাড়বে। গুড। ইজাজ বলো তো কি হবে? পারবে না? কে বলো? সাদি বলো। বাড়বে নাকি? সি বাড়বে, রাইট? জি ভাই। ইজাজ একমত? ইজাজের কি হেডফোনের সমস্যা নাকি? হ্যাঁ, কি পারবে ভুল, বাড়বে না। মাত্র বললাম আমি সি হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রপার্টি, অর্থাৎ এটা শুধুমাত্র স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এটা পড়াইছিলাম মনে আছে, আই ইজ ইকুয়াল টু ভি আর, সরি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এনে বি বাড়লে কি আর বাড়ে? জীবনও না। আর শুধুমাত্র আর ডিপেন্ড ওয়ান হোয়াট এল বাই এ ইন্টু কি রো, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। আর শুধুমাত্র দৈর্ঘ্য ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, এই কারেন্ট বা বিভবের উপর আর ডিপেন্ড করে না। আর হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রপার্টি, ওই তারের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়াল প্রপার্টি।
ওই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। সিও সেম, সি শুধুমাত্র ডিপেন্ড করে এপসাইলন নট এ বাই ডি, অর্থাৎ যেই পাথ বানাইছে ওই পাথের ক্ষেত্রফল ওই পাথের মধ্যবর্তী দূরত্ব, আর কিছুর উপর ডিপেন্ড করে না। এরা তো জাস্ট খালি আই ইজ ইকুয়াল টু কিউ বাই বি, এরা তো জাস্ট বুঝাই শুধুমাত্র যে সি কিউ আর বি দাও বের করা যায়, এই জন্য বোঝা যায় আর কি। যেমন আই তো ভি বাই আর দিয়ে বের করা যায়, সরি আর তো আর মানে কি, তাহলে কি আর মানে ভি বাই না, এর মানে কি আই বাড়লে আর বাড়ে না, আরেকটা কনস্ট্যান্ট। তেমনি সিও কি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট আর কি, সেই ম্যাটেরিয়াল উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো কি বলছি? ভাই সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল ভি না শুধু ভি? তুমি জেনে লাও, ভি লেও আর ডেল বিলে ডাজন্ট ম্যাটার, বাট এটা মানে হচ্ছে দুই পাতের বিয়োগ পার্থক্য বাস। আর ডেল বিলে আর বিলে তোমার ব্যক্তিগত ইচ্ছা। বুঝছো কি বলছি আমি? বইয়ে তো ভাই বইয়ে শুধু বিভব দেওয়া, আধান আমি তো বললামই, বইয়ের কথা বাদ দাও না বাপ, বইয়ের কথা বাদ দাও। তোমার যেটা বলছে ডেল বি মানে অবশ্যই বিয়োগ পার্থক্যই, ঠিক আছে? দুই পাতের বিয়োগ পার্থক্য, অবভিয়াসলি দুই পাতের বিয়োগ পার্থক্য। বই ওটা বি দ্বারা প্রকাশ করছে, এই জন্য বি লিখছে। বই এটা বাইবেল না, ঠিক আছে? সো বই তো বুঝলাম, আমি জানি বই কিলা, ঠিক আছে? বুঝছো কি বলছে আমি? বইয়ে বি দ্বারা বিয়োগ পার্থক্য বুঝাইছে। এই বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। কোন সমস্যা আছে? সাদি তুমি বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি, কিন্তু হচ্ছে কোথায় জানি দেখছিলাম যে হচ্ছে সি সমানুপাতিক কিউ লেখছিল, এই জন্য বললাম আর কি। ভুল দেখছে, যে জায়গায় সি সমানুপাতিক কিউ লেখছে ভুল দেখছে, সম্পূর্ণ ভুল, ঠিক আছে? এখন ধারক তো আমি বললাম যেটা সমান্তরাল পাত ধারক, বাট গোলাকার ধারক হইতে পারে, মানে গোলাকার ধারক হইতে পারে। ধরো একটা স্টিলের বল, ফাঁপা বল, ধরো এটা গোলাকার ধারক। গোলাকার ধারকের ক্ষেত্রে গোলাকার ধারকের একটা ধারকত্ব আছে, রাইট? অ্যাকচুয়ালি সকল পদার্থ একটা ধারকের মতো আচরণ করতে পারে আর কি। গোলাকার ধারকের ধারকত্ব কেমনে বের করে? ওটা হচ্ছে, মানে যদি শুনো, ওটা ধারকত্ব হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল বি না, এই প্রান্তে তো বি শূন্য, মানে বি শূন্য বলতে এক্স্যাক্টলি শূন্য বলবো না, মানে ইয়ার পাত ধারকের ক্ষেত্রে আর কি শূন্য আর কি। তুমি যদি গোলাকার ধারক দেখতে তাহলে বুঝতে আর কি, তাহলে আমি কি মিন করতে চাই তাহলে বুঝতা। ধরো সি কিউ বাই বি পড়ো আর কি আপাতত, পরে সি ইজ ইকুয়াল টু কিউ এর মান যদি বসাও তাহলে ইভেনচুয়ালি, মানে অ্যাকচুয়ালি তোমার বলি এটা হলে এমনি কয় লাভ নাই, আসল সত্য বুঝাই তোমার আমি। তুমি দাও মন যদি শোনো, তোমার এনে যে সিরা মানে যে গোলাকার যে বস্তুরা আছে তার যে ধারকত্বরা, এটা আসলে কার উপর ডিপেন্ড করে জানো? এই সিরা ডিপেন্ড করে হচ্ছে তার রেডিয়াসের উপর। রেডিয়াস যত বেশি তার সি তত বেশি। তখন সি ইজ ইকুয়াল টু হয় 4 পাই এপসাইলন নট আর, শুধু আর। বুঝছো? এটা হচ্ছে একটা গোলাকার ধারকের ধারকত্ব বের করার নিয়ম। বুঝছো কি বলছো আমি? থাকবে না, কি থাকবে? ক্ষেত্রফল না, ক্ষেত্রফল থাকবে না। 4 পাই এপসাইলন নট আর, শুধুমাত্র তার আর উপর ডিপেন্ড করে রেডিয়াস। এটা হচ্ছে সি এর ফর্মুলা আসলে, বুঝতে পারছো? গোলাকার ধারকের ক্ষেত্রে তাহলে আমরা দুইটা ধারকে বললাম, একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, একটা হচ্ছে গোলাকার ধারক। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে এপসাইলন নট এ বাই আর, এ বাই ডি আর কি, এটুকু যদি ডি হয় আর এই ক্ষেত্রফল যদি এ হয়। আর গোলাকার পাত ধারকের সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, মানে তার রেডিয়াস স্টাইল, ঠিক আছে? সো এটা কেন বললাম? তাহলে আমরা এই যে একটা 2.11 একটা ম্যাথ আছে, বুঝছো? ধরো সম আকারের একটা আমার কাছে কিছু আছে, ফুটা আছে, বুঝছো? এই ফুটাগুলা 220 ভোল্ট বিভব আছে, মানে তাদের যে পৃষ্ঠ আই রিপিট, পৃষ্ঠে 220 ভোল্ট বিভব আছে, বুঝতে পারছো? এরা 220 ভোল্ট বিভবে চার্জিত, মানে চার্জ দিলে তো বিভব তৈরি হবে, বুঝতেছি তো না? তুমি একটা গোলাকার ফুটা নিয়ে যদি চার্জ দাও তাইলে তো তুমি পৃষ্ঠে একটা বি পাইতা না, বি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর হবে, এটা বললো আর কি। চার্জ দিতে করলে যে বিভবটা পাই সেটা হচ্ছে 220 ভোল্ট। এরকম 8টা ফুটারে যদি একটা বড় ফুটায় পরিণত করো, তখন বড় ফুটার পৃষ্ঠে কি পরিমাণ বিভব পাবে, এটা কোশ্চেন করছে। এটা কেমনে করা যায় বলো তো? ফার্স্টে বের করা লাগবে যে অ্যাকচুয়ালি কি পরিমাণ চার্জ আছে, রাইট? কেমনে বের করবো? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর, নাকি বুঝো নাই? হ্যাঁ ভাই ঠিক আছে। ফলে বি যদি 220 ভোল্ট হয় তাহলে কে এর মান হচ্ছে 220 ইনটু আর ডিভাইড বাই সি কে আর কি, সি কে ইজ ইকুয়াল টু কিউ। আর আমাদের যে বড় ফুটাটা পাইছি
এই বড় ফোটার যদি সেম বিয়োগ করতে বি ইজ ইকুয়াল টু সি কে ইন্টু কিউ বাই আর বের করা লাগবে। তাহলে সি কে তো সি এর মতোই হবে, কিউ এর মান হবে হচ্ছে এটার 8 গুণ, এটা 8 গুণ আর যেহেতু 8টা ফোটা, তাহলে 8 ইন্টু 220 ইন্টু আর ডিভাইড বাই সি কে। আর নিচে কি দেবো বলো তো, আর মানে বড় ফোটার যে রেডিয়াস ওই রেডিয়াস দেবো আর ড্যাশ। ওটা কেমনে বের করবো? ওটা কেমনে বের করবো যে এই 8টা ফোটার যে ভলিউম আর বড়টার যে ভলিউম, ভলিউম তো সেমই থাকবে, ভলিউম কি চেঞ্জ হবে না, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ভি ড্যাশ। তাহলে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু বি ড্যাশ। বি ড্যাশ মানে কি 4/3 পাই আর ড্যাশ কিউব, 4 কাটা, সরি ইন্টু 8 দেওয়া লাগবে কারণ এটা 8টা সমান, এটা পাই পাই কাটা, আর তাহলে 8 আর কিউব ইজ ইকুয়াল টু আর ড্যাশ কিউব। সো আর ড্যাশের মান হচ্ছে রুট ওভার কিউব রুট 8 আর কিউব, সো 2 আর থাকবে, ঠিক আছে আর ড্যাশের মান। সো আর ড্যাশের মানটা হবে 2 আর, 2 আর বসলে আর আর কাটা, সিকে সিকে কাটা, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 820 ভোল্ট। বুঝতে পারছো জিনিসটা কেমনে কাজ করে? অঙ্কটা বইটা আসছে, ঠিক আছে, বাট সহজ ছিল না, কারণ আমরা আমাদের তো কোনো মানে নতুন কোনো কনসেপ্ট ইউজ করে নাই, করছি। বুঝতে পারছো জিনিসটা? জি ভাই। আর তোমার বইয়ে করতে হচ্ছে এমনি যে সে ধরছে যে এরা যদি একটা বল হয়, আর যেহেতু এরা 8টা বল নিয়ে করতো, তাহলে ধারকত্ব তার 8 গুণ হবে, তার ধারকত্ব সি হইলে তার ধারকত্ব এইচ সি হবে। এটাও বি আছে, এমনি করা যায়, যেহেতু সমান আকার 8টা বল, তার ধারকত্ব তার 8 গুণ হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, যা সামনে আগে। কোন গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বাড়ালে তার ধারকত্ব বাড়ে কেন? ওবিয়াস, সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর, তাহলে তো আর বাড়লে বাড়বে, এত করার কিছু নেই, নরমাল জিনিস, ঠিক আছে। একই ব্যাসার্ধের দুটি ধাতব গোলকের একটি ফাঁপা একটা নিরেট, ঠিক আছে, এদের একই তড়িৎ বিভবে চার্জিত করা হলে কোনটিতে বেশি চার্জ থাকবে বলো তো? কথা না বললে তো সমস্যা, রেসপন্স করা লাগবে না। দুজনের সারফেসে বিভব সমান, তার বিভব যা তার বিভব যা, তাহলে বলতো চার্জ কোনটাতে বেশি? যেটা ব্যাসার্ধ বেশি। সমান সমান সমান। জি ভাই কি বললেন? ব্যাসার্ধ সমান, সারফেসে বিও সমান, চার্জ কোনটার বেশি? এটাতে চার্জ বেশি নাকি এটাতে চার্জ বেশি? হ্যাঁ বেটা, না দুটাতে চার্জ সমান। পরিবাহী বললাম যে, ও পরিবাহী বলি নাই, তোমার বই বল নাই, তোমার বইয়ে কিছু না বুঝতে বলো পরিবাহী। আর সে যদি পরিবাহী হয় তাহলে সে নিরেট হোক আর ফাঁপা হোক ম্যাটার করে না। একটু ম্যাটার করে না, কারণ সব চার্জ করে চলে যাবে পৃষ্ঠে, চলে যাবে পৃষ্ঠে। তাহলে যেহেতু ভিও সমান আরও সমান, তাহলে কিও সমান, সবই সমান। বুঝছো কি বলছি আমি? যাও সামনে যাও। ধারকত্বের একক কি? ধারকত্ব স্কেলার রাশি, বোঝা যায়। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। এসআই একক কি বলতো? ফ্যারাডে, মন থেকে জানো, এসআই একক হচ্ছে ফ্যারাডে, ঠিক আছে। আমরা 2.12 যাই, 2.12 এর ম্যাথ গুলা করি। আচ্ছা, তো একটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল বলা আছে 1.4। তাহলে এই যে একটা ধারক, সমান্তরাল পাত ধারক আগে গেলাই আমরা, এর এরিয়া বলতেছে হচ্ছে 1.4 মিটার স্কয়ার, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 0.03, এবং এখানে বায়ু আছে। বলে ধারকত্ব কত বাইর করো? খুবই সহজ না? সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু এ বাই ডি। তাহলে বাতাসের এপসাইলন নট বের করবা। বাতাসের এপসাইলন নট হচ্ছে 8.854 × 10⁻12 ইনটু 1.4 ডিভাইড বাই 0.03। শেষ না অঙ্ক? একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে এত, পাদের মধ্যবর্তী দূরত্ব এত। যদি বিভব পার্থক্য 60 হয় তবে প্রতি পাদে চার্জের পরিমাণ বের করো, আর সহজ। তাহলে একটা সমান্তরাল পাত ধারকের প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে 1.5 × 10⁻4 মিলিমিটার স্কয়ার। বলতেছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। আচ্ছা ভালো হয়েছে, 2 সেন্টিমিটার। যদি বিভব
60 হয়, বিভব পার্থক্য আর কি। দাও ভালো করে লেখস, কিন্তু বিভব পার্থক্য মানে ডেল বি 60, তাহলে চার্জের মান কত? আমরা জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, আবার সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। তাহলে তো আমার কিউ এর মান চাইছে, কিউ ইজ ইকুয়াল টু কি হবে? কিউ ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ইনটু ডেল ভি ডিভাইড বাই ডি। সব দেওয়া আছে না? সব দেওয়া আছে, বসায় অঙ্ক পাইবা। ঠিক আছে, পরে এই যে এইবার আমরা শিখবো হচ্ছে ধারকের কম্বিনেশন। মানে ধারকের কম্বিনেশন বলতে ধারকগুলো যদি অ্যাড করি তাহলে তুল্য ধারক কেমনে বের করা লাগে। ধরো এর একটা ধারকের প্রকাশ করা এই চিহ্ন দ্বারা, বাইরের প্রকাশ করা একটা ছোট একটা বড়, বাট ধারকের প্রকাশ করা হচ্ছে জাস্ট সমান দুইটা চিহ্ন দ্বারা। ঠিক আছে, ধরো এর একটা ধারক, একটা ধারক, একটা ধারক, ঠিক আছে, তিনটা ধারক আমরা কানেক্ট করলাম। তার ধারকত্ব C1 C2 C3, তাহলে তাদের তুল্য ধারকত্ব বলতে বোঝায় তিনটা ধারকের পরিবর্তে যদি আমি একটা ধারক ইউজ করতে চাই তাহলে ওই ধারকের ধারকত্ব কত হবে। মানে এটা অনেকটা রোধের মতো, বাট জাস্ট উল্টা। রোধের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করতাম সেম কোশ্চেন, তাহলে তিনটা রোধ কি করতা? যোগ করতা, ঠিক না? বাট ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্ব মানে এই যে এই তুল্য ধারকত্ব মানে সি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে যোগী, বাট ইনভার্স যোগ মানে বিপরীত যোগ। তাহলে কি হবে? 1/CQ ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। শেষ তুল্য ধারক শেষ। আর এনে যদি সমান্তরাল থাকতো একটা ধারক একটা ধারক একটা ধারক, যোগ হইতো যায়। তখন হচ্ছে জাস্ট তুল্য ধারকত্ব বের করার জন্য জাস্ট নরমাল যোগ। বুঝতে পারছো? C1 C2 আর C3 তুল্য ধারকত্ব যদি বের করতে চাই, অর্থাৎ সি ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই, তাহলে জাস্ট C1 C2 C3, অর্থাৎ এই পুরো সিস্টেমের বদল জাস্ট এই দুই তারের এখানে যদি একটা সি ইকুইভ্যালেন্ট লাগাই দিই তাহলে সেম কাজ করবে। তিনটা মিলে যে যা কাজ করতেছিল এই একটা মিলেই সেম কাজ করবে। আমার কথা কি বুঝতে পারছো নাকি কোনো ঝামেলা আছে, ঘাপলা আছে? না, গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার তুল্য ধারকত্ব আমরা শিখে ফেললাম। তুল্য ধারকত্ব কেমনে কাজ করে শিখে ফেললাম। একটা অঙ্ক করে ফেলি 2.13 2.13 তুমি যদি যাও 2.13 তুমি দেখবা হচ্ছে যে এই যে ধারক দিছে একটা সি, একটা সি, মেডিকেলের নাকি কোশ্চেন এটা, একটা সি, তিনটা সি দেওয়া জিজ্ঞেস করছে, বলো এই যে তুল্য ধারকত্ব কত কত? আল্লাহ, কথা না কইলে ভাই আমি কি কইম ভাই, কও তুল্য ধারকত্ব কত হইব, কও জি ভাই। তুল্য ধারকত্ব কত? ও তাহলে হচ্ছে আমরা এই করবো, জাস্ট এখানে দেওয়া আছে কি সি 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 দেওয়া কত বলো? ব্যাক কল নাকি 3C? শোনো, সি এর একক কি? ফ্যারাডে, বাট ফ্যারাডে অনেক বড় হয়তো, এই জন্য ফ্যারাডে ইউজ না করে আমরা মাইক্রো ফ্যারাডে ইউজ করি। মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6। সিবাত তুমি কি বুঝতেছো না? সিবাত তুমি কি বুঝতেছো না? ভাই আমি আমি কথা বুঝি না, আরেকবার বলো প্লিজ। মানে বাইরে ছিলাম তো দেখিনি, আমি দেখে নিচ্ছি একটু করে। আমি ইজাজ তুমি লাইভের বুঝছো? বাইরে ছিলাম, এখানে দেখিনি পুরো ধারকত্বটা, দেখে নেবো একটু করে। ইজাজ বুঝছো? হ্যাঁ, আমি খেয়াল করিনি। তুমি খেয়াল করো নাই? আমার কথা আটকে আটকে আছে। ঠিক আছে, ক্লাস শেষের পরে দেখে না, নিবা। খেয়াল করিনি। এখন আমি বললাম তো ধারক হচ্ছে এনার্জি স্টোর করে, ওকে? আচ্ছা, তুমি ধারকে চার্জ স্টোর করতেছো, বাট অ্যাকচুয়ালি গোপনে কি করতেছো কত? এনার্জি স্টোর করতেছো, বুঝছো? And ওই এনার্জির পরিমাণটা আসলে ওই চার্জের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সো আমরা ইচ্ছা করলে এই কাজটা বের করতে পারি কেমনে, মানে যেই পরিমাণ কাজ হবে ওই পরিমাণ এনার্জি তো স্টোর হবে, ঠিক না? আর আমরা ধরো এটা আমি কেমনে বুঝাই তোমাদের, ধরো দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ডেল ভি। তুমি ধরো এখান থেকে একটা চার্জ ধরো এনে আনবা, একটা চার্জ যত যত মানে যখনই একটা চার্জ আনবা তখনই কিন্তু তুমি কাজ করবা, রাইট? কারণ আমরা জানি তুমি যদি এক বিভব পার্থক্যে কোন এক দুটা পয়েন্টে বিভব পার্থক্য স্থানে যদি তুমি যদি কিউ পরিমাণ চার্জ তুমি হচ্ছে ছড়াও তাহলে তোমার কাজ করা লাগবে আসলে। বুঝতে পারছো কি বলছি আমি? এখন ধরলাম আমরা এখানে ডি কিউ পরিমাণ চার্জ সরাইলাম, তো অ্যাকচুয়ালি তখন ডি কিউ পরিমাণ মানে খুবই অল্প পরিমাণ চার্জ যদি সরাই তাহলে তো আসলে খুব বেশি কাজ করা লাগবে না, লাগবে কি না? কারণ খুব অল্প পরিমাণ চার্জ সরাইছি,
তাহলে তো কাজ বলে বিভব পার্থক্যের পরিবর্তন খুব বেশি হবে না, হালকা একটু বিভব পার্থক্যের পরিবর্তন হবে। বুঝতে পারছো কি বলছি? যদি হালকা হ্যাঁ একটু ভাই। বিভব পার্থক্য পরিবর্তন, তখন তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা যে নরমাল ডাব্লিউ ইজ ইকুয়াল টু তো ডেল ভি ইনটু কিউ, বিভব পার্থক্য পরিবর্তন ইনটু কিউ, ঠিক আছে? বাট যদি খুবই কম পরিমাণ চার্জ সরাই তখন ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডেল ভি ডি কিউ, রাইট? আর এটা তো যেহেতু ধারকের কথা চিন্তা করতেছি, তো ধারকের ক্ষেত্রে দুই প্রান্তের বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু আবার কি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ডেল বি, ডেল বি ইজ ইকুয়াল টু আবার কিউ বাই সি, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু আবার কি বলো তো কিউ বাই সি ডি কিউ, ঠিক না? আর আমরা যদি ইন্টিগ্রেশন করি উভয় পাশে তাহলে এটা হয়ে যাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ হাফ কিউ স্কোয়ার বাই সি, 1/c কিউ স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ আমরা আমাদের একটা ধারকে যদি কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে ওইখানে কাজ মানে কি পরিমাণ কাজ হয়েছে, কি পরিমাণ কাজ বা কি পরিমাণ শক্তি জমা আছে, হাফ কিউ স্কোয়ার বাই সি, এই পরিমাণ শক্তি, এই পরিমাণ এনার্জি হচ্ছে মানে কি আছে কত জমা আছে, তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। বাট তুমি চাইলে এটারে অন্যভাবে লিখতে পারো, কেমনে? যেহেতু সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এর জন্য বসাও, তাহলে কি থাকে সি এর মান যদি কিউ বাই ভি বসাও তাহলে হাফ ইন্টু কিউ ইন্টু বিও আসে। আবার কেউ যদি চায় না আমি হচ্ছে এরা শুধু ভি দিয়ে লিখবো, তাহলে কিউ এর মান আবার বসাও, কিউ এর মান হচ্ছে কি সিভি, তাহলে হাফ সি ভি স্কোয়ার হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এনার্জি বের করার ফর্মুলা, বুঝতে পারছো? চাইলে আমরা এই সূত্র দিয়ে হচ্ছে আমরা একটা ধারকে কি পরিমাণ শক্তি স্টোর আছে ওরা বের করতে পারি। বাট এক জিনিস বলে দেয় তোমাদের, এনে কিন্তু সিটা কনস্ট্যান্ট, কিউ আর বি দুজনই কিন্তু ভেরিয়েবল, সিটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমি যদি কখনো বলি তোমারে, বলো তো কোন একটা ধারকে যদি চার্জের পরিমাণ দ্বিগুণ করি তাহলে এনার্জি কত গুণ বাড়বে, তখন তুমি কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবে না, কারণ এই ফর্মুলা যদি ইউজ করো, এই ফর্মুলাতে কিউ আছে বিও আছে, দুইজনই ভেরিয়েবল। তাহলে যেই দুজনের তুলনা করতে বলবো তোমার এমন একটা ইকুয়েশন না লাগবে যেখানে ওই দুইজনই ভেরিয়েবল আর সবাই কনস্ট্যান্ট। ওই ইকুয়েশনটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার সি, এখানে কিউ আর ই ছাড়া সবাই কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, দুইও কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি কিউ এর পরিমাণ 2 গুণ বাড়াও তাহলে ই কিন্তু 4 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে, ঠিক আছে? 4 গুণ বাড়বে, ওকে? সেম ভাবে যদি কোনো বলি যে কোন একটা ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 2 গুণ করি তাহলে ই কতটুকু বাড়বে, ধারক তো বাড়বে না, করার কিছু নাই। তখন কিন্তু আবার মাঝখানে সূত্র নেওয়া যাবে না, নেওয়া লাগবে পরেরটা, কারণ মাঝখানে দুইজনই আছে। এখানে আবার ই আর ভি ভেরিয়েবল, বাকি সবাই কনস্ট্যান্ট। এখানেও সেম, ভিও যদি দ্বিগুণ করো তাইলেও এনার্জি কি 4 গুণই বাড়বে। বুঝতে পারছো জিনিসটা? সো এটা যদি বুঝো তাহলে হচ্ছে আমাদের 2.15 পর্যন্ত আসলে শেষ। বুঝতে পারছো? 2.15 পর্যন্ত অঙ্ক পারা উচিত, লাস্টে জাস্ট একটা টপিক আছে গসলো। 2.1 থেকে 2.15 পর্যন্ত আমি কাজ দিলাম, ঠিক আছে? আমি একটু রিভিউ নেই। সাদি, তুমি কত পর্যন্ত করছো একটু বলো তো? জি ভাই, এই 2.1 থেকে কত পর্যন্ত করছো তুমি? 10 পর্যন্ত 10 দেখছি। কত পর্যন্ত? আবার 2.10। 2.10 পর্যন্ত দেখছো? ভেরি গুড। দেখছো নাকি করছো? মানে আমি হচ্ছে ক্যালকুলেটর নিছিলাম তো, এ টু জেড করি নাই, জাস্ট ক্যালকুলেটরে বসায় বসায় করছি আমি। এ টু জেড করবা, এটা ভুংচুং হবে না, এ টু জেড করবা, কারণ তুমি ভুলে যাবে, বুঝছো? প্র্যাকটিস আমার দরকার, প্র্যাকটিস করা লাগবে, পাইলে লাভ নেই, প্র্যাকটিস করা লাগবে। ইজাজ তুমি কোন বন্ধ করছো? 2.9 হ্যাঁ 2.9 অবধি 2.9 অবধি ক্যালকুলেটরে বয়াইছো নাকি নিজে করছো খাতায়? খাতায় করছি। আমি চেক করব। সিফাত কোন বন্ধ করছো? ভাই 2.10 পর্যন্ত খাতায় করছি, কিন্তু 2.9 Very good. সমস্যা ছিল। কই সমস্যা ছিল? 9 এ? 2.9 এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কালকে আমরা সব সমস্যা একসাথে সলভ করবো নেক্সট ক্লাসে আর কি। 2.1 থেকে 2.15 পর্যন্ত কাজ দেওয়া থাকলো, ঠিক আছে? আজকে ক্লাস দেখলেই 2.15 পর্যন্ত পাইবা। নেক্সট ক্লাসে এইটুকুর মাঝখানে যা সব সমস্যা আছে সব সলভ করবো, ওকে? এবং নেক্সট ক্লাসে গস পড়বো, গস পড়লে আমাদের শেষ, অধ্যায় শেষ। বুঝতে পারছো কি বলছি? গস পড়লে আমরা অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট একটা টপিক বাকি আছে, তাহলে আমাদের নিপুণ একটু বইলা দিও 2.15 পর্যন্ত যেন পড়ে আসে, এবং অবভিয়াসলি ক্লাস যেন করে।